মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখন দূরত্ব ঠিক কতটা? এ কি আদৌ কোনো গুরুতর বিরোধ? এর ফলে কি আড়াআড়ি ভাগ হয়ে গেছে দলটি? বিশেষ করে আরজি কর কাণ্ডের পরে এই বিরোধ কি চরমে উঠেছে, যার জেরে দলের এই মহা সংকটের সময়ও প্রকাশ্যে দেখা যাচ্ছে না অভিষেককে। সেনাপতিকে সামনে আসার অনুরোধ জানিয়ে দলের নেতাকর্মীরা সমাজ মাধ্যমে লিখছেন, কিন্তু তাতেও কাজ হয়নি। কি হয়েছে দলের এই দুই শীর্ষ নেতার মধ্যে? এর ফল কি হতে চলেছে? এই নিয়েই আজকের এই এপিসোড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দেবেন। সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2016 সালে দ্বিতীয় তৃণমূল সরকার তৈরি হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসে একটা নতুন উপাদান যোগ হয়েছে। রাজ্য রাজনীতির আলোচনায় এই পর্বকে বলা যায় মমতা বনাম অভিষেক। এই আলোচনা এখন আর দলের নিজস্ব গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে আম সমর্থকদের মধ্যেও। দলের সমর্থকরাও কার্যত ভাগ হয়ে গিয়েছেন, যাকে একটু নরম করে বলা হচ্ছে নবীন বনাম প্রবীণের লড়াই। এবারের লোকসভা ভোটের আগে ও পরে দু দফায় এই বিরোধ দানা বেঁধেছে। লোকসভা ভোটের আগে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বয়স সীমা বেঁধে দেওয়ার পক্ষে অভিষেকের অবস্থানে এই বিরোধের সূচনা হয়েছিল। বলা ভালো, দলের নবীনদের গুরুত্ব বাড়াতে চেয়েছিলেন অভিষেক। সেটা ছিল তৃণমূলের একেবারে সাংগঠনিক একটি বিষয়, একথা আমাদের জানা। সেই তত্ত্বে মমতা বিশেষ আমল দেননি, বরং পুরনো যে অংশের সঙ্গে রাজনীতি করতে তিনি স্বচ্ছন্দ তাদেরই রেখে দিয়েছিলেন। অভিষেকও শেষ পর্যন্ত তা মেনে নিয়েছিলেন। কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, ভোট পরবর্তী বিরোধ কিন্তু তুলনায় অনেক বেশি গুরুতর। অন্তত চরিত্রগত দিক থেকে এই বিরোধে সংঘাতের বীজ রয়েছে। কোনোভাবে তা বেড়ে উঠলে শাসকের অন্দরে আর একটা নতুন পর্ব দেখা যেতে পারে। এবার আসা যাক ঠিক কি নিয়ে এই বিরোধ সেই প্রসঙ্গে। তৃণমূলের প্রথম সারির নেতারা জানেন, লোকসভা ভোটের পরে দল ও সরকারে ব্যাপক সংস্কার চেয়েছিলেন অভিষেক। ঠিক কি কারণে এই সংস্কার? অনেকে বলেন দুই জায়গাতেই নিজের লোক বাড়াতে চান মমতার উত্তরসূরি। প্রবীণদের সরিয়ে তাদের জায়গায় নবীনদের আনতেই এই সংস্কারে আগ্রহী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার মত, এই সংস্কারে দলের উপকার হবে। তার যুক্তি যে একেবারে ঠিক নয় এমন কথা বলা যাবে না। সর্বার্থেই মমতার উত্তরসূরি হিসেবে অভিষেকের যদি এরকম লক্ষ্য থাকে, তবে তা অস্বাভাবিক বলেও উড়িয়ে দেওয়া যায় না। যুক্তিতে তো নয়ই, কারণ নতুন মুখ সব সময় সচল রাখে দল ও প্রশাসনকে, ভেঙে দেয় অনেক স্থিতাবস্থা। অভিষেকের ঘনিষ্ঠরা দাবি করেন, মুখ্যমন্ত্রীর চারপাশে যে বৃত্ত, রাজনৈতিক ও প্রশাসনিক, তাদের যোগ্যতা, দক্ষতা, এমনকি লক্ষ্য নিয়েও প্রশ্ন রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এটি অত্যন্ত গুরুতর বিষয়। রাজ্যবাসীর অভিজ্ঞতাও অনেকটাই তাই। পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা সবকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই লোকসভা ভোটের পর সংস্কার চেয়েছিলেন অভিষেক। কারণ 2026 সালে বিধানসভা ভোটের আগে সরকার ও দলে এই সংস্কার সেরে না ফেলতে পারলে কঠিন সমস্যায় পড়তে হবে তৃণমূলকে। অভিষেকের এই মূল্যায়নও যুক্তিগ্রাহ্য। কেন? কারণ এই সংস্কারের যে প্রয়োজন আছে তা তো লোকসভা ভোটেই প্রমাণ হয়েছে। একের পর এক অনুদানের প্রকল্পের পরেও এ রাজ্যের 38-39% ভোটার মুখ ঘুরিয়েই রয়েছে তৃণমূলের থেকে। শহরাঞ্চলের হিসেব তো তাদের আতঙ্কিত হওয়ার মতোই। মাত্র কয়েক শতাংশ ভোট এধার থেকে ওধারে চলে গেলেই কিন্তু মহা বিপদ তৃণমূলের। আরজি কর কাণ্ডে
তাই এতটাই আতঙ্কে পড়েছেন দলের পুরনো নেতাদের অনেকেই। বিরোধী থাকাকালীন শুধুমাত্র সিপিএম বিরোধিতাই ছিল তৃণমূলের মূল অস্ত্র, কিন্তু টেবিলের উল্টো দিকে চলে আসার পর অর্থাৎ শাসক হিসেবে সেই রাজনীতির প্রয়োজন কিন্তু ফুরিয়ে গিয়েছে। মাঝে মাঝেই সিপিএম ফিরছে এরকম একটা আশঙ্কার কথা প্রচারে এনে সে আমলে কি কি হয়েছিল এ কথা বলা ছাড়া বিশেষ কিছু করার থাকে না তাদের। মাঝে মাঝেই তাই বানতলা ধানতলা টেনে আনার কথা বললেও সে অস্ত্র যে এখন আর তেমনভাবে কাজ করছে না তা ক্রমশই স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই তার সঙ্গে এখন বিজেপিকে জুড়েছেন তারা। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে এরকম একটা প্রচারে এ রাজ্যের ব্যতিক্রমী সামাজিক গঠনের যথাসম্ভব রাজনৈতিক ফায়দাও কিন্তু এর মধ্যেই তুলে ফেলেছে তৃণমূল। আর বিজেপিও লাগাতার এই ধরনের সাম্প্রদায়িক প্রচারকেই তাদের মূল অস্ত্র করে ফেলেছে। গোটা দেশে মোদি যা করছেন এখানেও রাজ্য বিজেপির নেতারা বারবার তাই করে চলেছেন। তৃণমূলের মতো তারাও আটকে রয়েছেন এই একই জায়গায়। তবে সেটা অন্য প্রসঙ্গ। আমরা বরং আপাতত তৃণমূলের অন্দরের আলোচনাটাকেই ফোকাসে রাখি। এই জায়গায় আটকে যাওয়া তৃণমূল দলটিকে আগামী নির্বাচনের বৈতরণী পার করতে তাই অভিষেকের এই সংস্কারের দাবিও কিন্তু সময়েরই প্রয়োজন। এবার আসবো আরজিকর প্রসঙ্গে দলের দুই শীর্ষ নেতার পরস্পর বিরোধী অবস্থান নিয়ে। আরজিকর হাসপাতালের এই ঘটনার পরে রাজ্যের মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের পরে তৃণমূল দলটি কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। এক্ষেত্রেও গোড়া থেকে একেবারে সাধারণ মানুষ, প্রশাসন সম্পর্কে পুরোপুরি অজ্ঞ মানুষও মনে করেছেন তদন্ত নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা প্রশাসনিক ব্যর্থতার কারণেই। রাজনৈতিক মহল বা বৃহত্তর আরো একাংশ মনে করছেন ইচ্ছাকৃতভাবে, বলা ভালো গোটা ঘটনাটিকে চাপা দিতেই প্রশাসন একটা সন্দেহজনক ভূমিকার মধ্যে নিজেদের আটকে রেখেছে। এই অভিযোগকে একেবারে রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরে নিলেও প্রথম বক্তব্যটি নিয়ে সকলে প্রায় নিঃসংশয়। আর এর মধ্যেই প্রকাশ্যে এসে পড়েছে ডক্টর শান্তনু সেন বা সুখেন্দু শেখর রায়ের অবস্থান। আর এই সময় ফের প্রশাসনের ভূমিকা নিয়ে অভিষেকের মত সামনে এসেছে। দৈনিক সংবাদপত্রে তার অসন্তোষের খবরও সবিস্তারে ছাপা হয়েছে। অভিষেকের এই যে প্রশ্ন তা তার সংস্কারের দাবিকেই জোরদার করেছে। আর এখানেই সমস্যায় পড়েছেন মমতা শিবিরের নেতারা। তাদেরও অনেকে আড়ালে প্রশাসনিক সংস্কারের কথা বলছেন কার্যত অভিষেকের সুরেই। আর এই আরজিকর কাণ্ডের ফলেই মমতা অভিষেকের ভোট পরবর্তী বিরোধটি কিন্তু ভিন্ন মাত্রা পেয়েছে। কারণ মুখ্যমন্ত্রী হিসেবে মমতার পক্ষে এখন এই সংস্কারে সায় দেওয়া কঠিন। এখন তিনি তা করলে এই সন্দেহের পরিবেশ তৈরির নেপথ্যে ঘটনাবলীর দায়ও তাকে নিতে হবে। কিন্তু গোটা বিষয়টির আরো দুটো দিক আছে। এক হতে পারে অভিষেক নিজের পরিকল্পনা রূপায়ণে সংস্কারের জন্য যে চাপ তৈরি করেছেন তার প্রয়োজন বুঝেও এই মুহূর্তে সেই বদলের রাজনৈতিক অভিঘাতের মুখোমুখি দাঁড়াতে চাইছেন না মুখ্যমন্ত্রী। দুই, মমতা মনেই করেন না যে প্রশাসনে এরকম সংস্কারের প্রয়োজন আছে। তাই অভিষেকের অনড় অবস্থানের সামনে তিনি কোনোভাবেই নরম হচ্ছেন না। দুই শীর্ষস্থানীয় নেতার এই দূরত্বের চেহারাটি কেমন? আরজিকরের ঘটনা নিয়ে কোণঠাসা অবস্থা থেকে বেরোতে স্বয়ং মমতা কলকাতার রাস্তায় মিছিল ডেকেছেন, নিজে সেই মিছিলে পা মিলিয়েছেন, অথচ অভিষেক সেখানে অনুপস্থিত। এই ছবিতে সেই দূরত্ব কিছুটা বোঝাই যায়। কিন্তু এরপরেও বেশ কয়েকদিন পরেও তাকে কোনো কাজেই দেখা যাচ্ছে না। উত্তরপ্রদেশ থেকে অখিলেশের বিবৃতি আসছে, কিন্তু অভিষেক একেবারে মুখে কুলু পেটে বসে রয়েছেন। আর এ থেকেই তিনি বুঝিয়ে দিচ্ছেন দলের কোনো পদক্ষেপে তিনি যুক্ত নন, এই সব পদক্ষেপের দায়ও তিনি নেবেন না। তাই মমতা অভিষেকের বিরোধটি একেবারে প্রকাশ্যে এসে পড়েছে। তৃণমূলের অন্দরে তো বটেই, রাজ্যবাসীর কাছেও কিন্তু এই মুহূর্তে তার গোপন নেই। লোকসভা ভোটের পর থেকে নিজের অবস্থানে অনড় অভিষেক। 4 জুন ভোটের ফল প্রকাশের দিনই
কালীঘাটে মমতা অভিষেককে পাশে বসিয়ে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বলেছিলেন। কিন্তু তারপর থেকে প্রায় 2.5 মাস কেটে গেলেও সংগঠন নিয়ে অভিষেক কিন্তু কার্যত নির্লিপ্তই আছেন। লোকসভার বিতর্কে অংশ নিচ্ছেন, নিজের নির্বাচনী কেন্দ্রে বারদুই 2টি কর্মসূচিতেও গিয়েছেন। দলীয় সূত্রের খবর, এছাড়া তিনি কোনো কাজে নেই। দলের একটি অংশ জানাচ্ছে, গত কয়েক বছর ধরে তৃণমূলের অন্দরে অভিষেকের অফিস বলতে যে সক্রিয়তার কথা সবাই জানতেন, তা ভোটের পর থেকে কোনো কারণে প্রায় নিষ্ক্রিয়। উল্টো দিকে তাকে আমল না দিয়ে নিজেই নিজের মতো করে সংগঠন গোছাচ্ছেন মমতা, এবং সংগঠনে অভিষেকের শূন্যতা পূরণ করতে ফিরিয়ে এনেছেন তার একান্ত বিশ্বস্ত সুব্রত বক্সিকে। অভিষেকের এই সরে থাকার সময় সুব্রত বক্সি ফের জেলায় জেলায় সংগঠন পরিচালনার কাজ শুরু করেছেন। এবার দলের 21শে জুলাইয়ের কর্মসূচিতেও তার ভূমিকা ছিল স্পষ্ট। সাম্প্রতিক অতীতে 21শে জুলাইয়ের কর্মসূচির আয়োজনের পুরো দায়িত্ব কিন্তু নিজের হাতেই রেখেছিলেন অভিষেক। তার টিমই এই কাজ করত। অথচ এবার সে কাজে অভিষেক তো ছিলেনই না, তার টিমও ছিল না। এই কারণে তৃণমূলের অভ্যন্তরে এই বিরোধের পরিণতি কি তা এখনই বলা হয়তো কঠিন। তবে রাজ্যের অগণিত তৃণমূল সমর্থকও কিন্তু দলের এই বিরোধের দিকে নজর রেখেছেন। তারাও সবাই নিজের মতো করে পক্ষ নিচ্ছেন। এর ফলে দলে কর্মী সমর্থকদের মধ্যেও দুটো শিবির তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, তৃণমূল কি তাহলে এখন একটা দলের ছাতার তলায় কার্যত 2টি দল হয়ে উঠেছে? এই প্রশ্নের উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।